হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। বন্ধুরা, আপনারা জানেন যে ভারত সরকারের কৃষি দপ্তর এবং ICAR এর যৌথ উদ্যোগে গত 29শে মে থেকে শুরু হয়েছে, চলবে 12ই জুন পর্যন্ত বিকশিত কৃষি সংকল্প অভিযান। এই অভিযানের মূল লক্ষ্য হল কৃষি গবেষণা কেন্দ্রে কৃষি সংক্রান্ত যে গবেষণালব্ধ যে জিনিসগুলো আমরা তৈরি করি সেই জিনিসগুলোকে আমাদের কৃষকদের কাছে পৌঁছে দেওয়া, একদম ল্যাবরেটরি থেকে একদম ফিল্ড মানে জমিতে আমাদেরকে পৌঁছে দেওয়া। এই কাজটাই হচ্ছে আমাদের এখন এই যে অভিযানটা চলছে, মানে কৃষি বিকশিত কৃষি সংকল্প অভিযান, এই অভিযানেরই একটা লক্ষ্য কৃষির যে উৎপাদনশীলতা এবং যে কৃষকদের যে কল্যাণ, এই কল্যাণটাকেও আমাদের বৃদ্ধি করতে হবে। এবং বিভিন্ন দপ্তর, বিশেষ করে যারা কৃষি বিজ্ঞান কেন্দ্র যারা রয়েছেন, সেই কৃষি বিজ্ঞান কেন্দ্র কিন্তু সবসময় আপনাদের পাশে রয়েছেন। আপনাদের যারা কৃষক বন্ধু রয়েছেন তাদের মাঠে গিয়ে তাদের সঙ্গে দেখা করছেন, তাদের যে পরামর্শ দিচ্ছেন, তাদের সুবিধা অসুবিধার কথা আমরা শুনছি, আমরা প্রচার করছি। আমরা গভর্নমেন্টের যে ধরনের স্কিম রয়েছে মানে কৃষকদের জন্য, বিশেষ করে আমরা আলোচনা আজকে করব সেরিকালচার নিয়ে। আমাদের মুর্শিদাবাদের একটা ভালো ব্যাকগ্রাউন্ড রয়েছে সিল্কের, এবং এখানকার পলু পালন সম্পর্কেও একটা ভালো দিক রয়েছে। তো সেই দিকে এখন নতুন একটা স্কিম রয়েছে, আমরা আলোচনা করব সিল্ক সমগ্র 2 নিয়ে। আর এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা পেয়েছি সেন্ট্রাল সেরিকালচার রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের সায়েন্টিস্ট বি ডক্টর প্লাবনী রায়কে। প্লাবনীদি, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার। নমস্কার, সুপ্রভাত জানাচ্ছি আমার সকল শ্রোতা বন্ধুদের। এবং আমি অ্যাজ এ সায়েন্টিস্ট বি কেন্দ্রীয় রেশম গবেষণা এবং প্রশিক্ষণ কেন্দ্রে একজন বৈজ্ঞানিক হিসাবে মৃত্তিকা বিভাগে কাজ করছি। এবং আমি আজকে এখানে এসেছি আমাদের যে স্কিমগুলো আছে গভর্নমেন্টের দ্বারা অ্যাপ্রুভ স্কিম, যার আন্ডারে আমাদের এখানে রেশমের উৎপাদন এবং তার প্রশিক্ষণ এবং প্রযুক্তি হস্তান্তরের যে কাজগুলি চলছে সেটা নিয়ে আলোচনা করতে। তো যে কথা বলছিলাম যে আমাদের তো যে অভিযান চলছে বিকশিত কৃষি সংকল্প অভিযান, সরকারি যে স্কিম সিল্ক সমগ্র 2 যেটা রয়েছে সেরিকালচারের ক্ষেত্রে, মানে যারা পলু পালন থেকে শুরু করে তাদের ক্ষেত্রে এই সিল্ক সমগ্র 2টা কী ধরনের স্কিম, কী ধরনের যোজনা একটা? হ্যাঁ, অবশ্যই। আসলে বিকশিত কৃষি সংকল্প যোজনা যেটা সরকার দ্বারা এখন খুব সম্প্রচারিত হচ্ছে, যেটা কিনা 29শে মে থেকে 12ই জুন অবধি চলছে, সেখানে আমরা যে গবেষণা করে যে প্রযুক্তি আনছি বা যে নতুন ভ্যারাইটি আনছি বা নতুন পদ্ধতি, কারণ সময়ের সাথে সাথে যেরকম ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, আমাদের জলবায়ুর পরিবর্তন, তার সাথে সাথে মানিয়ে নেওয়ার জন্য অনেক টেকনোলজি ডেভেলপড হচ্ছে রিসার্চ লেভেলে, কিন্তু সেটা ল্যাব টু ল্যান্ডে মানে হচ্ছে আমাদের ল্যাবরেটরি থেকে চাষবাসের দিকে আমাদের ফার্মার্সের যে জমি সেখানে নিয়ে যাওয়ার জন্য আমাদের সেখানে এক্সটেনশন ওয়ার্কের খুব দরকার। মানে সেই জিনিসটাকে চাষিদের বোঝানো এবং তাদের দ্বারস্থ গিয়ে তাদেরকে সেই স্কিম সেই টেকনোলজি যাতে তারা ব্যবহার করতে পারে তার জন্য যে সংকল্প সেটা চলছে। তো এখানে আমি যে রেশম বোর্ডে কাজ করি তার মধ্যে এই যে সিল্ক সামাগ্রা স্কিমটা, তার একটা বড় অবদান আছে। সিল্ক সামাগ্রা 2 যেটা, তার আগেও সিল্ক সামাগ্রা 1 ছিল, যেটা 2017 থেকে ছিল। এবারে সিল্ক সামাগ্রা 2টা অ্যাপ্রুভ হয়েছে ক্যাবিনেট কমিটি অফ ইকোনমিক অ্যাফেয়ার্স দ্বারা।
2022 সালের জানুয়ারি 19 তারিখে সেটা শুরু হয়েছে এবং সেটা চলবে 2025-26 অবধি। তো এটা একটা সমন্বিত প্রকল্প যেটা সার্বিক উন্নয়ন দিচ্ছে রেশম উৎপাদন, প্রযুক্তিকরণ এবং তার সম্প্রচারণের জন্য অ্যাক্রস দ্য ইন্ডিয়া। মানে আমি যেমন বহরমপুরে ইস্টার্ন ইন্ডিয়া এবং নর্থ ইস্টার্ন ইন্ডিয়া জোনের প্যাকেজ অফ প্র্যাকটিস অফ মালবেরি বা এখানকার রেয়ারিং পদ্ধতি বা প্রযুক্তিকরণের জন্য ভাবছি, সেরকমভাবে নর্থে, উত্তরে এবং সাউথে বা সেন্ট্রাল ইন্ডিয়াতেও সেম এরকম কাজ চলছে। যেহেতু আমাদের ভারতে জলবায়ুর বিভিন্ন প্রকার রয়েছে এবং মাটিরও বিভিন্ন প্রকার রয়েছে, সে কারণে এক একটা জায়গার প্যাকেজ অফ প্র্যাকটিসেস, এক একটা জায়গায় আমরা কিভাবে কাজ করব, কোন হাইব্রিড হবে, কিভাবে রেয়ারিং চাষ হবে তাদের, কারণ ফার্মার্সদের যে সিল্ক ফার্মার আছে তাদেরও লেভেলটা ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। যেমন নর্থে সেটা একটু কম, মহীশূরের দিকে বা কর্ণাটকের দিকে এই রেশম চাষটা অনেক বেশি লোক বা চাষিরা গ্রহণ করছে। সেরকম ইস্টার্ন রিজিয়নেও স্মল আর মার্জিনাল ফার্মার্সের সংখ্যা বেশি। এই জন্য সেই কারণে গ্রাউন্ড লেভেলে কী রকমের কাজ হবে, কীরকম প্যাকেজ অফ প্র্যাকটিস নেবে, কোন কোন ফার্মার্সদের কীরকম চাহিদা, সেটা প্রযুক্তিকরণ করার জন্য বা সেটাকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করার জন্য বিভিন্ন প্যাকেজ অফ প্র্যাকটিসেস আমরা নিচ্ছি এবং সেটাই ধ্যান দেওয়ার জন্য এই যে সিল্ক সমগ্র 2 সেটার আন্ডারে বিভিন্ন কম্পোনেন্ট রাখা হয়েছে। তো তার প্রথম কম্পোনেন্টটা হচ্ছে গবেষণা এবং উন্নয়ন। মানে এই যে আমরা রিসার্চ সেন্টার, আমি যে রিসার্চ সেন্টারে কাজ করছি সেটা হচ্ছে ওয়ান অফ দ্য মেইন রিসার্চ সেন্টার। এরকম কাশ্মীরে একটা আছে, মহীশূরে একটা আছে, লাদুইগড়ে একটা আছে, ব্যাঙ্গালোরে একটা আছে। এবারে এটার আন্ডারে RSRS আর RSC মানে এক্সটেনশন ওয়ার্ক করার জন্য আর রিজিয়নাল প্যাকেজ অফ প্র্যাকটিস নিয়ে গবেষণা করে সেটাকে সম্প্রচারণ করার জন্য বিভিন্ন অফিস রয়েছে। তো মেইন যেটা কাজ হচ্ছে আমাদের সেটা হচ্ছে গবেষণা করা একটা নির্দিষ্ট মালবেরি ভ্যারাইটি বা মুগা বা এরি। মুগা এরির কাজটা নর্থ ইস্টেই চলে, বাকি যে অ্যাক্রস দ্য ইন্ডিয়া মালবেরি চাষটা বেশি চলে। তাকে নিয়ে তার হাইব্রিড নিয়ে যে গবেষণা হচ্ছে, বা আমি যেমন মাটি নিয়ে কাজ করছি, টেকসই মাটি, টেকসই আমাদের কৃষি ব্যবস্থা, এইসব নিয়ে কাজ করছি। তো সেটা নিয়ে যে গবেষণা হচ্ছে বা বীজ নিয়ে যে গবেষণা হচ্ছে সেটার কেন্দ্রটা আলাদা। কিন্তু সেই যে ল্যাবের কাজগুলো হচ্ছে, যে প্রযুক্তি আমরা তৈরি করছি, যে হাইব্রিড আমরা তৈরি করছি, সেটা চাষিদের কাছে কে পৌঁছে দিবে, সেই কাজটা করার জন্য এক্সটেনশন ওয়ার্কার্স বা এক্সটেনশন সায়েন্টিস্টদের, অফিসিয়ালসদের একটা মাহাত্ম্য আছে। তো সেই কারণে RSC যে সেন্টারটা হয়েছে, এক্সটেনশন সেন্টার, এটা হচ্ছে অ্যাক্রস দ্য ইন্ডিয়া সবথেকে বেশি RSC সেন্টার্স আর RSRS আছে। তারা কি করে, এই চাষিদের কাছে আমাদের প্রযুক্তিটা পৌঁছে দিচ্ছে। তো এটা হলো প্রথম কম্পোনেন্ট। সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে বীজ সংগঠন। মানে যেই বীজটা, কারণ সমগ্র মানে কি, যে ল্যাব থেকে শুরু করে, মালবেরি গাছ থেকে শুরু করে, সিল্কওয়ার্ম থেকে শুরু করে সিল্ক প্রোডাকশন অবধি, এবং সেটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, সেই সিল্কের শাড়িটা বা সিল্কের ম্যাটেরিয়ালটা, সেটা যে জনগণের মধ্যে দিয়ে যাবে, সেটার পিওরিটিটা কি, সেটার যে ব্র্যান্ডিং, সেটা অবধি গ্রাউন্ড লেভেল থেকে টপ লেভেল অবধি যেই সমগ্রভাবে কাজটা চলছে সেটা সিল্ক সমগ্র। তো তার আরেকটা মেইন কম্পোনেন্ট হচ্ছে বীজ সংগঠন। বীজটাকে যদি আমরা ভালো না করি, তার উৎপাদনটাকে যদি সঠিকভাবে না করা হয়, তাহলে সেটা লাস্ট লেভেল অবধি, সিল্ক প্রোডাকশন অবধি ভালো মতো পৌঁছবে না। তো সেই আমাদের এখানে 4 টায়ার বীজ সংগঠন হয়। তার মধ্যে প্রথমটা নিউক্লিয়াস সিড তৈরি করি, যেখানে জেনেটিক যে গুণমানটা বজায় রাখার জন্য আমরা প্রথম লেভেলে একটা সিড তৈরি করি। তারপরে সেটাকে ব্রিডার লেভেলে পৌঁছানোর জন্য, সেটাকে হাইব্রিডাইজেশন করার জন্য আরেকটা লেভেলে যাই। তারপরে যে কমার্শিয়াল লেভেলে আমরা ফার্মার্সদের বা চাষি বন্ধুদের আমরা যেটা দিচ্ছি, সেটা হচ্ছে 4th লেভেল অফ সিড প্রোডাকশন। এটা হলো বীজ সংগঠনের কাজ। সেকেন্ড কি না, IT আর ডিজিটালাইজেশন। যেমন আমরা জানি যে এখন ডিজিটালাইজেশনের যুগ। এখন যদি আমরা কোনোই পোকামাকড়ের কোনো গবেষণা করতে চাই, বা কোন সিজনে কি চাষ ভালো হবে, কোথায় কি হবে, এটার জন্য ওয়েদার ফোরকাস্টিংয়ের একটা গুরুত্ব আছে। তো সেই জন্য আমাদের ওয়েদার ফোরকাস্টিং বলুন বা মার্কেট ডেভেলপমেন্ট বলুন বা যাই হোক, রিমোট সেন্সিং বা GIS-এর যেই কর্মকাজগুলো আমরা করি, সেগুলো IT ডিজিটালাইজেশনের মধ্যে পড়বে। আরেকটা কম্পোনেন্ট কি, বাজার এবং সমন্বয় উন্নয়ন।
আন্তর্জাতিক ব্র্যান্ডিং করতে হবে। আমরা যে সিল্কটা তৈরি করছি সেটা পিওর সিল্ক কিনা, বা তার মধ্যে যে সিল্ক ব্লেন্ড কখনো কখনো আমরা করে থাকি, সেটা ইঞ্জিনিয়ারিং, ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে পড়ছে। তো এই যে ব্র্যান্ডিং, সেই ব্র্যান্ডিংয়ের জন্য, সেই রপ্তানির জন্য সিল্ক মার্ক অফ ইন্ডিয়া বলে একটা অর্গানাইজেশন আছে। সেই অর্গানাইজেশন সেন্ট্রাল সিল্ক বোর্ডের আন্ডারে আছে, এরকম অর্গানাইজেশন। তারা দেখছে যে মার্কেটে যেই সিল্ক শাড়ি বা সিল্ক প্রোডাক্টগুলো বিক্রি হচ্ছে সেগুলো গ্যারান্টেড পিওর সিল্ক কিনা। তার জন্য সিল্ক মার্ক আমরা ইউজ করি। তো সেই মার্কে একটা ডিজিটাল স্ক্যানার লাগানো থাকে। তো সেই স্ক্যানারকে যদি আমরা কোনো দোকানে কিনতে যাচ্ছি, তো সেখানে আমরা সেটা যাচাই করে নিতে পারি। সেই ডিজিটাল যে স্ক্যানার আছে সেটার মাধ্যমে যদি আমরা দেখি, তাহলে সেটার আসল যে সেটা পিওর সিল্ক কিনা, সেটার উৎপাদন কোথার থেকে হয়েছে, কোন চাষির মালবেরি থেকে ওটা হচ্ছে, সমস্ত ইনফরমেশন সেটাতে পাওয়া যায়। তো সেটা হচ্ছে একটা ব্র্যান্ডিং পদ্ধতি, যেটা হচ্ছে একটা কম্পোনেন্ট সিল্ক সামগ্রা 2 এর। আরেকটা কি প্রশিক্ষণ ও প্রযুক্তির হস্তান্তর, যেটা হচ্ছে মেইনলি আমরা যেটা নিয়ে আজকের আলোচ্য বিষয়, যে এই যে প্রযুক্তি হচ্ছে বা যাই আমরা কিভাবে মালবেরি চাষ করছি, তাতে কি ইরিগেশন দিতে হবে, কি ট্রিটমেন্ট দিতে হবে, সেইটা নিয়ে যে প্রশিক্ষণ দেওয়া হয়, সেটা আমাদের বহরমপুরেও আমরা যেটা পিজিডিএস কোর্স চালাচ্ছি, বা বিভিন্ন জায়গায় ফার্মার্সরা সবসময় আসছেন এবং তাদেরকে আমরা যতটা পারছি যে প্রশিক্ষণ করা, যে ওই জিনিসটা কিভাবে করলে ভালো হবে, তাদের উৎপাদন কিভাবে বাড়বে, কিভাবে সিআরসি, এসআরসি, বিভিন্ন এরকম কম্পোনেন্টস আছে, যেটার মাধ্যমে আমরা এই প্রশিক্ষণ বা প্রযুক্তিকে আরও বেশি ফার্মার্স লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো এটা গেল আমাদের 5th কম্পোনেন্ট, যেটা সিল্ক সামগ্রা 2 এর আন্ডারে আসছে। তো মোটামুটি গ্রাউন্ড লেভেল থেকে ল্যাব থেকে চাষিদের মধ্যে যে এই যে টেকনোলজির যে ডিসেমিনেশন হচ্ছে বা হস্তান্তর হচ্ছে, এইভাবে এই সিল্ক সামগ্রা 2 এর আন্ডারে আমরা পুরো কাজটা করছি। তো এই যে আপনি স্কিমটার কথা বললেন, যেটা 2022 সালে শুরু হয়েছে এবং সেটা 2026 সালের মার্চ অবধি চলবে, তো এই সময়ের মধ্যে মানে কোন কোন টেকনোলজি নতুন করে এসেছে কৃষকদের জন্য, বা সেটা কি ধরনের মালবেরির জাত এসছে, বা বীজ কি ধরনের উৎপাদন হয়েছে আমাদের নতুন, সেটা যদি সম্পর্কে একটু বলেন। হ্যাঁ, যেমন আমরা যদি আগেকার কথা ভাবি, তাহলে ক্লাইমেট চেঞ্জ এই জিনিসগুলো এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ। আগে এই জিনিসটা মানুষে অত ফেস করেনি, আজ থেকে 5-6 বছর আগে। তো তখন যেই বীজটা উৎপাদন হতো সেটা ক্লাইমেটের সাথে রেজিলেন্ট ছিল না। তখন কি হতো, যে আমরা যেগুলো টেম্পারেটে ইউজ করছি সেটাই হয়তো কোনো কারণে যদি বহরমপুরেও আমরা ইউজ করি, সেইটা হয়তো কাজ চলে যেত সেটা দিয়ে, সেই বীজটা ওখানেও করতো। কিন্তু ক্লাইমেট চেঞ্জ এরকমভাবে হচ্ছে, আর্দ্রতার লেভেল, বৃষ্টিপাতের লেভেল এরকমভাবে চেঞ্জ হচ্ছে যে আমাদের সেই জন্য রিজিয়ন স্পেসিফিক কিছু হাইব্রিড, কিছু সিড প্রডিউস করার দরকার পড়ছে। তো এই বিষয়ে আমি বলতে চাই যে বিভিন্ন যে এনএসএসও সেন্টারগুলো আছে, তারা রিজিয়ন স্পেসিফিক যারা টেম্পারেট টলারেন্ট করতে পারে সেই হিসাবে কাজ করছে। আরেকটা যেটা হচ্ছে জিআইএস আর ডিজিটালাইজেশনের প্রসঙ্গে একটা কথা বলতে চাই, যে সিল্কস বলে সেরিকালচার ইনফরমেশন লিঙ্কেজ নলেজ বলে একটা পোর্টাল, জিও পোর্টাল খোলা হয়েছে। এটার মাধ্যমে কি হয়, যেমন কিয়স্ক হয়, যে চাষি বন্ধুরা ওই কিয়স্ক ডেস্কে গিয়ে জানতে পারে যে কি নতুন টেকনোলজি বা কি মার্কেট প্রাইজিং সম্পর্কে জানা যায়। সেরকমই সিল্কস এমন একটা পোর্টাল যেটা অনলাইনেও আমরা দেখতে পারি। সেখানে আমাদের পুরো ইন্ডিয়াতে কোথায় কি কাজ হচ্ছে, কোথায় মার্কেটে কোন কোকুনের আজকে দিনের রেট কত, কালকের রেট কত, আবহাওয়া কি চলছে, আমাদের কি কি নতুন প্রযুক্তি এসছে, সেটা ওই সিঙ্গেল পোর্টালে আমরা জানতে পারি। এবং সেটাই আরও এগিয়ে নেওয়ার জন্য আমরা বর্তমানে আরও কাজ করে চলছি। যেমন কি জিআইএস সেলের কাজ করছি আমরা, সেখানে আমরা চাচ্ছি কি সব রকম ভ্যারাইটি, সব রকম যে সিড আছে সেটার একটা জিও ট্যাগিং করা যেতে পারে। যেমন আমরা বহরমপুরে বসে এটা দেখতে পারবো যে মাইসুরের আজকে মার্কেট রেট কি চলছে, বা পাম্পোর কাশ্মীরের কি আবহাওয়া আজকে ওখানে সিল্কের কি মার্কেট রেট চলছে, কীরকম শাড়ি ওখানে কি, মানে কোন দোকানে কীরকম ব্র্যান্ডিংয়ে বিক্রি হচ্ছে। তো হ্যাঁ, প্রযুক্তিকরণ ইমপ্লিমেন্ট করা হয়েছে এবং সেটা ফিউচারেও যাতে আরও ভালোভাবে ইমপ্লিমেন্টেশন সেটা হয় সেদিকেও আমরা নজর রাখছি। এরপরে 2026 সালে যখন সিল্ক সামগ্রা 3 আসবে, সেই ক্ষেত্রেও কি কি কম্পোনেন্ট, আরও একটা জিনিস এখন যেটা হচ্ছে, আমরা যেমন বলি পার্টিসিপেটরি রিসার্চ অ্যাপ্রেজাল, মানে কি
রিসার্চ শুধুমাত্র ল্যাবে আমরা যারা বৈজ্ঞানিক আছি বা ওপরে যারা অফিসার্স লেভেলে অফিসিয়ালসরা আছে, তারা আমরা অফিসে বসে ল্যাবে বসে কাজ করছি, বা হয়তো আমরা প্রতিদিন বাইরে যাওয়ার বা ফার্মাস লেভেলে যাওয়ার ওরকমভাবে সুযোগ পাই না। যদিও আমাদের যে এক্সটেনশন সার্ভিসেসগুলো হয় বা সেন্টারগুলো থাকে, তারা প্রতিনিয়ত সেই কাজগুলো করছে যে ফার্মাস লেভেলে কিভাবে কাজ হচ্ছে। কিন্তু এবারে আমরা যেটা করছি যে কম্পোনেন্টগুলো কিভাবে নেব আমরা, সেটার জন্য আমরা প্রতিটা জায়গায় যাচ্ছি এবং সেই সিল্ক সামগ্রা 3টা আনার জন্য যে যে কম্পোনেন্টে বহরমপুরে কি দরকার প্যাকেজ, মহীশূরে কি দরকার প্যাকেট, এই জন্য আমরা ফার্মার্সদের সাথে মিটিং করেছি। বহরমপুরেও এরকম অনেক ফার্মার্সদের সাথে মিটিং হয়েছে, যেখানে ওদেরকে থেকে আমরা শুনতে চাইছি যে আপনাদের কি দরকার, ইরিগেশনের জন্য আপনাদের কোন পদ্ধতিটা লোকাল লেভেলে চলছে। কারণ আমরা একটা প্রযুক্তি তৈরি করে দিতে পারি যে হ্যাঁ ড্রিপ ইরিগেশন চলবে সব জায়গায়, কিন্তু যখন আমরা গ্রাউন্ড লেভেলে যাই তখন আমরা দেখতে পারি যে সেটা মহীশূরে হয়তো খুব ভালোভাবে ডেভেলপ করে গেছে, সেটার অনেক বেশি অ্যাকসেপ্টেন্স আছে, কিন্তু সেটাই যখন আমরা পাম্পড়ে যাচ্ছি বা যখন আমরা বহরমপুরে যাচ্ছি, নর্থ ইস্টে যাচ্ছি, ওরা বলছে না এখানে পাম্প সিস্টেমে যেটা হচ্ছে সেটার মাহাত্ম্যটা বেশি। তো সেই জন্য চাষিদের সাথে যে ইন্টারাকশন, তাদের ইনভলভমেন্ট, এই যে সিল্ক সামগ্রা পরবর্তীকালে আসছে সেখানে সবথেকে বেশি ইনভলভমেন্ট চাষিদের। ওরা নিজেরাই বলছেন যে ওনাদের কি দরকার বা ওনাদের চাহিদা কি, ওনাদের এক্সপিরিয়েন্স কি, কারণ এক্সপিরিয়েন্সটা একটা বড় ম্যাটার করে। ওনাদের যে এক্সপিরিয়েন্স আছে তার থেকে ওরা যেই ধারণাটা আমাদের দিচ্ছেন, তো সেখানে পলিসি মেকিংয়ে অনেক বড় একটা হেল্প হয়। তো পার্টিসিপেটরি যে রিসার্চ অ্যাপ্রেইজাল বা রুরাল অ্যাপ্রেইজাল, সেইটাতে আমরা অনেক বেশি ধ্যান দিয়েছি এবারে যে সিল্ক সামগ্রার কম্পোনেন্টগুলো তৈরি। তার মানে এই সিল্ক সমগ্র যে স্কিমটা, এটা হচ্ছে গোটা সিল্ক ব্যবস্থাতে যে যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলোরই আমার মনে হচ্ছে আপগ্রেডেশন, তাদের প্রয়োজন কতটা, কোথায় অসুবিধে হচ্ছে সেই কোনো একটা স্কিমের ক্ষেত্রে, অত মাটির ক্ষেত্রে বা ধরুন ওই বীজের ক্ষেত্রে, বড় মালবেরি চাষের ক্ষেত্রে, সেগুলো কি আমার মনে হয় আবার সিল্ক সমগ্র 3 যখন আসবে সেগুলোই কিছু আপগ্রেডেশন হয়ে হয়তো আসবে। এটাই তো আমাদের এখন প্রচার করার দরকার, যে একদম গবেষণা থেকে যে একদম মাঠ পর্যন্ত যখন আমরা পৌঁছে দিতে পারবো, কৃষকদের যে প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী যখন আমরা পৌঁছে দিতে পারবো, তবেই আমরা বিকশিত হতে পারবো, আমাদের কৃষি বিকশিত হবে, এটাই আমাদের সংকল্প। তো এই বিষয়টা অনেক বড় বিষয়, এই বিষয় নিয়ে আমাদের এই স্বল্প সময় আলোচনা করে শেষ হবে না, এই বিষয় আমরা আরও বিশদভাবে আলোচনা করব। আজকে আমাদের হাতে যেহেতু সময় নেই, সেই কারণে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আর এই বিষয়ে এতক্ষণ আমরা যে আলোচনা করলাম সিল্ক সমগ্র 2, আর এই বিষয়ে আলোচনার জন্য আমরা পেয়েছিলাম সেন্ট্রাল সেরিকালচার রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের সায়েন্টিস্ট ডক্টর প্লাবনী রায়কে। প্লাবনীদি, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। আমিও ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি যে আমাদের রেশম কৃষির ক্ষেত্রেও আমাদের দেশ আরও বেশি আত্মনির্ভর, আরও বেশি প্রগতিশীল হয়ে উঠবে। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए, फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं, अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। এখন শুনবেন লোকগীতি, শিল্পী শাশ্বতী দাস। ওরে ঢালুয়া খোপা মোটক চুল, শহরে রাঞ্চ হলুড়াই প্রবল বাতাসে, ওরে মোর নারীর নব জৈবন, তাকে দেখি আহিয়া মোর ঢোল খেলায় রে, ওরে মোর নারীর নব জৈবন, তাকে দেখি আহিয়া মোর ঢোল খেলায় রে। ওরে ঢালুয়া খোপা মোটক চুল,
যায়া দেখো বন্ধু মোর আশির ধরিছে ওরে আলে ছালে পাছলা বাড়ি যায়া দেখো বন্ধু মোর আশির ধরিছে। লোকগীতি শুনলেন শাশ্বতী দাসের কণ্ঠে। प्रधानमंत्री किसान मान धन योजना मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा, जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा, सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3,000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रुपए से 200 रुपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं। 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनहित में जारी। স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের মামুদপুর গ্রাম, আর এই গ্রামেই আমরা পেয়েছি একজন গোপালককে। আসুন তার গোপালনের অভিজ্ঞতার কথা শুনি। আপনার নাম? কাশীনাথ ঘোষ। কাশীনাথ ঘোষ। বয়স কত আপনার? বয়স 31। 31। কতদিন ধরে গোপালন করছে? আগে বাবারা করতো আপনার, আমি 2 বছর থেকে করছি। 2 বছর ধরে। বাবা আছে এখন? বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার পর আমি শুরু করেছি। মানে বাবার দায়িত্বটা নিজেকে নিজের ঘাড়ে চলে এসেছে। তো দাদুরাও কি করেছে এরকম? দাদুরা করেছে। দাদুরাও করে, মানে এটা বংশ পরম্পরায় কি চলে আসছে নাকি? চলে আসছে। তো এখন কতগুলো গরু আছে? 5খানা গরু আছে। 5খানা, মানে বাচ্চা দুটো বাচ্চা আর 3টে বড়। 3টেই কি দুধ দিচ্ছে নাকি? দুটো দুধ দেয়। দুটোতে দুধ দেয়। বিয়ে হবে, বাচ্চা দেবে। আর একটা বাচ্চা দেবে। তো কি কি জাতের গরু আছে? দুটো দেশি আছে আপনার, একটা শঙ্কর জাতীয় আছে। দুটো দেশি আছে, আর একটা হচ্ছে শঙ্কর, মানে জার্সি নাকি? জার্সি। তো দেশি গরু তো এখন তো দেখাই যায় না। না, ওটা আপনার বাবার আমলের আছে। ওটা বাবার আমল থেকে আছে? হ্যাঁ আছে। ওগুলো কত বিয়ানের যেগুলো আছে? না, ওটা বয়স যেগুলো হয়েছে সেগুলো বিক্রি করে দিয়েছে। এটা প্রথম একটা বাচ্চা থেকে, আবার বকন থেকে শুরু হয়েছে। তো এগুলো তো দুধ দিচ্ছে নাকি? হ্যাঁ, দুধ দিচ্ছে। এগুলো কত বিয়ানের হয়েছে? এটা প্রথম একটা বাচ্চা দিয়েছে, ওটা আপনার 4 কেজি হয়। 4 কেজি। আর জার্সিটাই দিচ্ছে নাকি? জার্সি দিচ্ছে। জার্সিতে দিচ্ছে। তো এই জার্সি গরু দেখছেন এখন, আর আপনার যে দেশি গরু, তো এই দুটোর মধ্যে পার্থক্য কি? দুধের পাত্র আপনার জার্সিতে দুধটা বেশি দেয়। জার্সিতে বেশি দেয়, আর দেশিতে দুধটা কম দেয়। এবং দুধের দাম কিন্তু একই আপনার। দুধের দাম একই? ঘোষ যা দুধ নিচ্ছে তারা দুধের দাম একই দিচ্ছে। কিন্তু মানে জার্সির থেকে এর দুধের ঘনত্বটা কি বেশি? ঘনত্বটা বেশি, ফ্যাটটা বেশি। খেতেও একটা টেস্ট দেশির আছে জার্সির থেকে আমার মনে হয়। জার্সির গরুর থেকে আমরা তো ছোটবেলায় খেয়েছি, একটা বেশ স্বাদ ছিল, একটা গন্ধ ছিল, কিন্তু এখন আর অতটা গন্ধ পাওয়া যায় না। সে মানে আসল মানে দুধের গন্ধটা পাওয়া যায় না, বা দুধ জাল করলে মানে শর্টটাও ভালো পড়ে না। কিন্তু দেশি গরুর আমার মনে হয় ছোটবেলায় দেখেছি আমরা বেশ মোটা করে দুধের ওপরে শর্টটা পড়তে। এখন দুধটা কম দিচ্ছে, এখন সবটাই তো এখন প্রফেশনাল হয়ে গেছে, সবই তো পেশা। এখন গরু পুষে যদি লাভ না হয় তাহলে তো আর কেউ পুষবে না। আপনার এটা দেশিতে হয়তো ভালো দুধ দিচ্ছে বলে এখনো মানে এটা বংশটা রেখেছেন। বাছুরগুলো কি করে, মানে এঁড়ে বাছুরগুলো? বিক্রি করে দিই আপনার। বিক্রি করে দেন? আচ্ছা। ওটা মোটামুটি করেন কত মাসের করে? ওটা ঠিক নেই আপনার, 2 বছর 2.5 বছর পর বিক্রি করা তো 12,000-15,000 টাকা দাম লাগলো। মোটামুটি 2 বছরে হয়ে যায় 12-14 হাজার টাকা। দেশি বাছুরের দামটা বেশি, জার্সিটা কম। জার্সিটা কম। তো খাওয়ান কি গরুকে? খাওয়াই আপনার গহমা, ঘাস, সবুজ ঘাস খাওয়ান। এগুলো কি তাহলে তো চাষ করতে হয় নাকি? হ্যাঁ, চাষ করি। কতটা জমিতে চাষ করেন? চাষ বেশি করে না, ওই কাঠা 10 মতো আপনার করে গরুর জন্য। গরুর জন্য, এটা তো গরুর জন্য। মানে কবার পান ঘাস? 2 বার লাগাই, একবার জব লাগাই, আর জবের পর শেষ হয়ে গেলে আপনার গহমা কর্মী যেটা বলে ওটা। ওইগুলো কি মানে একবার কেটেই খাইয়ে দেন না? ওটা 2-3 বার কাটি। 2-3 বার কেটে, মানে সারা বছর কি খাওয়াতে পারেন গরুকে? আপনার বর্ষায় জল জমে, এই মাসটা বাকি, 2 মাস বাকি বাদ বাকি মানে সবটাই খাওয়ানো চলে যায়। তো দেখেছেন যে এই 2 মাসে যে 2 মাস ধরুন আপনি সবুজ ঘাসটা খাওয়াচ্ছেন না, বা যখন সবুজ ঘাস খাওয়ান
তখন দুধ বা গরুর দুধটা চেহারা কমে যায়, অনেকটা কমে যায়, কিন্তু আপনার এই খোল, তারপর আটা, ভুট্টার আটা, এসবগুলো বাড়িয়ে দিতে হয় অল্প করে। এগুলো তখন একটু বাড়িয়ে দিতে হবে, বাড়িয়ে দিতে হয়। তো গরুর রোগ কেমন? গরুর আমার আপাতত রোগ হয়নি আপনার, মাঝে মধ্যে ওই ডাক্তার আসে আমাদের গ্রামের মির্জাপুর থেকে, ওরাই চেক করে, ওষুধ দেয়, ইঞ্জেকশন করে। মানে মোটামুটি একটা যত্নের মধ্যে রয়েছে। মাসে একবার আসে আমার এসে চেক আপ করে যায় গরু। সে তো করতেই হবে, তা নাহলে এত মোটামুটি অনেক তো দাম এখন জার্সি গরুর। হ্যাঁ, একটা আপনার জার্সি গরু এখন বাজারে কিনতে গেলে 40 থেকে 45 হাজার টাকা। 40 থেকে 45 হাজার টাকা, অনেক দাম সত্যি মানে এখন। তো গরু যেখানে রাখেন সেই গোয়ালঘরটা কেমন? গোয়ালঘর নিচেটা আপনার ঢালাই করা আছে, ইট সোলিং করে, আর ওপরটায় অ্যাডবাস্টার দিয়ে ই করা আছে। তো এবার ভাবছি ওপরে দুখানা ফ্যান লাগিয়ে দেবো। ফ্যান লাগিয়ে দেবো গরমের জন্য। অবশ্যই। তো গরম টরম লাগলে বা মশার কামড়, এতে তো দুধ তো কমে যাওয়ার সম্ভাবনা। মশার জন্য আপনার দেওয়া থাকে, মর্টিন কিংবা ওই আপনার ওষুধ, ব্লিচিং পাউডার পেছনে করে দেওয়া থাকে, পরিষ্কার করে দিতে হয় সকাল সন্ধ্যা। গরুকে কি ওই যত্ন পরিচর্যার জন্য কি গাটা ধোয়াতে হয়? সপ্তাহে 3 থেকে 4 দিন গা ধোয়াতে হবে। গরমে প্রতিদিন ধোয়ালেই ভালো, কিন্তু আমরা প্রতিদিন পারি না, ওই 3 দিন 4 দিন ধোয়াই আপনার। তো আপনার কি এই গোপালনের ওপরই কি মানে সংসার চলে, না আর কি করেন? ব্যবসা আছে আপনার, আর গোপালনটা বাড়িতে তো এমনি কেজি 2 কেজি করে দুধ লাগবে, এটা কিনতে হচ্ছে না। প্লাস আপনার মাসে 12 থেকে 13 হাজার টাকা দুধ বিক্রি করি, 6 হাজার টাকা হয়তো গরুর পেছনে খরচ হলো, 6 হাজার টাকা থাকলো, এবং আর গোবরটা জমির কাজে লেগে যায়। জমিতে অন্যান্য কি আছে? ধান চাষ হয়, ওটা জমিতে ফেলে দিই আপনার। এটা গোবর সার, মানে জৈব সারটা জৈব সার হয়ে গেল, মানে রাসায়নিক সারের খরচটাও অনেকটা কমে যাবে। এটাই তো, মানে এই সারটা ব্যবহার করতে পারলে তো আপনার জমির মাটিটাও অনেকটাই ভালো, এবং আর গোবরটা জ্বালানি হিসাবে ব্যবহার করা যায়। রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের মামুদপুর গ্রামের কাশীনাথ ঘোষের গোপালন সম্পর্কে তার অভিজ্ঞতার কথা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের যারা কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু রয়েছেন, তাদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।